হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। সোম থেকে শনি প্রতিদিন রাত 9টায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। তো দেখো, এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট: ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, তার সাথে তোমার আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট। তো চলো ফার্স্ট কোশ্চেনে চলে যাই। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোন সাইটে আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার যে বৃহৎ স্নানাগার, সেটা কোন সাইটে আবিষ্কৃত হয়েছিল? ঠিক আছে, কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মহেঞ্জোদারো। ঠিক আছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এই বৃহৎ যে স্নানাগার, সেই বৃহৎ স্নানাগারের ধ্বংসাবশেষ আমরা দেখতে পাই। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি, মহেঞ্জোদারো। ঠিক আছে, এই মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন 1922 সালে। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সিন্ধু সভ্যতা সমৃদ্ধি লাভ করে কত থেকে কতর মধ্যে? সিন্ধু সভ্যতা সমৃদ্ধি লাভ করে, দেখো এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা সমৃদ্ধি লাভ করেছিল 2600 থেকে 1750 বিসি এই সময়টাতে। 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ মানে বিফোর ক্রাইস্ট, এই সময়টাতে সিন্ধু সভ্যতা সব থেকে সমৃদ্ধির শিখরে পৌঁছায়। আর এই সভ্যতার যখন বিকাশ লাভ করেছিল, এই সভ্যতার বিকাশ লাভের সময় কোন কোন সভ্যতা এই সভ্যতার সমসাময়িক, সেটা আমরা জেনে নিই, যে পরীক্ষাতে এই কোশ্চেনটাও করে। সেটা হচ্ছে মিশর, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে মেসোপটেমিয়া। মিশর, চীন আর মেসোপটেমিয়া। তো রাইট অ্যান্সার হয়ে গেল মিশর, চীন, মেসোপটেমিয়া। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, সিআরপি একাডেমি, ঠিক আছে, সিআরপি একাডেমি কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ক্র্যাশ কোর্স নিয়ে এসছে 2024কে কেন্দ্র করে। এই ব্যাচের ফিস কত? 599 টাকা। এই ব্যাচে ভর্তি হতে গেলে এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ব্যাচ কোর্সের ক্লাস শুরু কবে থেকে? 12 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হবে। কি কি ক্লাস করানো হবে? জিকে, অঙ্ক, ইংরেজি, রিজনিং বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, আর নতুন সিলেবাস ও প্যাটার্ন অনুযায়ী এখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন কমন পাবে। আর একটা জিনিস জানিয়ে রাখি, যাদের প্রিপারেশন পুরো কমপ্লিট তাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে 3500 প্রশ্নের, যেটার দাম 249 টাকা। এটাও শুরু হচ্ছে 10 জুলাই থেকে। পুলিশের পিওআইকিউ প্রশ্ন উত্তর পিডিএফ সমস্ত কিছু এখানে ফ্রিতে পাবে। জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এই সমস্ত কোশ্চেন এখানে সলভ করানো হবে। ঠিক আছে, গণিত, ইংরেজি, রিজনিং প্রশ্নের সলিউশন ক্লাসও দেওয়া হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত শাসকগুলির মধ্যে কে মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, অশোক। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোন শাসক মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রথম চন্দ্রগুপ্ত মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন। সমুদ্রগুপ্তের বিজয়গাথা কোন লিপিতে লিপিবদ্ধ করা আছে? সমুদ্রগুপ্তের বিজয়গাথা কোন লিপিতে লিপিবদ্ধ করা আছে? তো দেখো এটার রাইট অ্যান্সার কি হবে? সমুদ্রগুপ্তের বিজয়গাথা এলাহাবাদ প্রশস্তি এখানে কিন্তু লিপিবদ্ধ করা আছে। এলাহাবাদ প্রশস্তি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে এলাহাবাদ প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এই এলাহাবাদ প্রশস্তি
বিজয়গাথা তিনি লিপিবদ্ধ করেছেন। চলো নেক্সট কোশ্চেন, পঞ্চতন্ত্র কোন সময়ে লেখা হয়েছিল? পঞ্চতন্ত্র পরবর্তী বৈদিক যুগে, সুলতানি যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে। পঞ্চতন্ত্র কোন সময়ে লেখা হয়েছিল? পঞ্চতন্ত্র লেখা হয়েছিল গুপ্ত যুগে। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পঞ্চতন্ত্র লেখা হয়েছিল গুপ্ত যুগে। ঠিক আছে, গুপ্ত যুগে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ঋগ্বেদে মোট স্তুতির সংখ্যা কত? ঋগ্বেদে মোট স্তুতির সংখ্যা কত? ঠিক আছে, তো ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে জানো? ঋগ্বেদের শ্লোক আছে 10,600টি। 10,600টি শ্লোক ঋগ্বেদে আছে। ঠিক আছে, এই শ্লোকগুলোতে অগ্নি, ইন্দ্র, সোমকে উৎসর্গ করা আছে। আর কতগুলো স্তুতি আছে? 1024টি স্তুতি আছে। ঠিক আছে, 1024টি স্তুতি আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1024। ঋগ্বেদে মোট স্তুতির সংখ্যা হচ্ছে 1024টি। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি? জৈনদের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। জৈনদের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। ঠিক আছে, ঋষভনাথ হচ্ছে জৈনদের প্রথম তীর্থঙ্কর। এই যে পার্শ্বনাথ, যার নাম এখানে দেখতে পাচ্ছি অপশান বিতে, ইনি হচ্ছেন জৈনদের 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ। 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। আর এই যে মহাবীর, মহাবীর হলেন 24তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। জৈনদের 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কাকে লাইট অফ এশিয়া বলা হয়? কাকে লাইট অফ এশিয়া বলা হয়? এশিয়ার আলো, এশিয়ার আলো কাকে লাইট অফ এশিয়া বলা হয়? এশিয়ার আলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, এনাকে বলা হয় এশিয়ার আলো নামে ইনি পরিচিত। কেন এশিয়ার আলো বলা হয়? কারণ এডুইন আর্নল্ড, এডুইন আর্নল্ড ইনি একটি কবিতা লিখেছিলেন লাইট অফ এশিয়া, বুদ্ধের চরিত্রকে বর্ণনা করে। বুদ্ধের চরিত্রকে বর্ণনা করে এডুইন এডুইন আর্নল্ড, এডুইন আর্নল্ড বুদ্ধের চরিত্রকে বর্ণনা করে একটি কবিতা লিখেছিলেন, তার জন্য বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। চলো নেক্সট কোশ্চেন, কোন সম্রাটের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সংহতি সম্পন্ন হয়? কোন সম্রাটের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সংহতি সম্পন্ন হয়? তো রাইট অ্যান্সার কি হবে? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত। কোন সম্রাটের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সংহতি সম্পন্ন হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কনিষ্ক। অপশান বি, কনিষ্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি, কনিষ্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো কনিষ্কের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সংহতি সম্পন্ন হয়। কত সালে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সংহতি? 72 খ্রিস্টাব্দে। 72 খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সংহতি সংঘটিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মৃচ্ছকটিক কে লিখেছিলেন? মৃচ্ছকটিক এটি একটি নাটক। ঠিক আছে, তো মৃচ্ছকটিক কে লিখেছিলেন? লিখেছিলেন শূদ্র। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মৃচ্ছকটিক লিখেছিলেন শূদ্র। চলো নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাটের আমলে ফাহিয়েন ভারতে পর্যটক হিসেবে আসেন? এই কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট। কোন গুপ্ত সম্রাটের আমলে ফাহিয়েন ভারতে পর্যটক হিসেবে আসেন? তো কোন গুপ্ত সম্রাটের আমলে ফাহিয়েন ভারতে পর্যটক হিসেবে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারতে পর্যটক হিসেবে এসেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত বাণভট্টের রচনা। বাণভট্টের রচনা হচ্ছে হর্ষচরিত। ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের জীবনী লিখেছিলেন। এই হর্ষচরিত কে লিখেছেন? বাণভট্ট। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বাণভট্ট রচনা হচ্ছে হর্ষচরিত। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই।
নিম্নলিখিত পরিব্রাজকদের ভারতে আগমনের সময়পঞ্জি অনুসারে সঠিক ক্রমটি চিহ্নিত করো। আল বিরুনি, ফাহিয়েন, হিউয়েনসাং, মেগাস্তিনিস। তাহলে কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার দেখো, প্রথমে মেঘাস্থিনিস এসেছিলেন, মেঘাস্থিনিসের পর এসেছিলেন ফাহিয়েন, প্রথমে মেঘাস্থিনিস, ঠিক আছে, মেঘাস্থিনিস এক, তারপর ফাহিয়েন এসেছিলেন, তারপর এসেছিলেন হিউয়েনসাং, আর লাস্টে এসেছিলেন অলবেরনি। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4231, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই যে মেঘাস্থিনিস, এনার সম্পর্কে একটু বলি। মেঘাস্থিনিস হচ্ছেন গ্রীসের পর্যটক এবং ভূগোলবিদ। এই মেঘাস্থিনিসের একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে ইন্ডিকা। মেঘাস্থিনিসের বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কবির কার শিষ্য ছিলেন? নানক, রামানন্দ, শঙ্করাচার্য, রামানুজ। কবির কার শিষ্য ছিলেন? কবির ছিলেন রামানন্দের শিষ্য। অপশান বি, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কবির ছিলেন রামানন্দের শিষ্য, রামানন্দের শিষ্য হচ্ছে কবির। চলো নেক্সট কোশ্চেন। কোন বিজয়নগর শাসক চৈনিক সম্রাটকে দূত হিসেবে প্রেরণ করেছিলেন? কোন বিজয়নগর শাসক চৈনিক সম্রাটকে দূত হিসেবে প্রেরণ করেছিলেন? তো প্রথম বুক্কা, প্রথম হরিহর, কৃষ্ণদেব রায়, সালুভা, নরসিংহ। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম বুক্কা, প্রথম বুক্কা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। গীত গোবিন্দ, গীত গোবিন্দ কে রচনা করেন? তো রাইট অ্যান্সার কি হবে? গীত গোবিন্দ রচনা, গীত গোবিন্দ রচয়িতা কোন শাসকের সভাকবি ছিলেন? তো দেখো, গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। তো এই জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেব গীতগোবিন্দ রচনা করেন, আর এই গীতগোবিন্দ রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। চলো নেক্সট কোশ্চেন। খাজুরাহো মন্দিরগুলি কারা নির্মিত করেছিলেন? খাজুরাহো মন্দিরগুলি কারা নির্মিত করেছিলেন? খাজুরাহো মন্দিরগুলি নির্মিত করেছিলেন চান্দেলা, চান্দেলারা খাজুরাহো মন্দিরগুলি নির্মিত করেছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পুরীর জগন্নাথ দেবের মন্দির কে নির্মাণ করেছিলেন? পুরীর জগন্নাথ দেবের মন্দির কে নির্মাণ করেছিলেন? পুরীর জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন অনন্ত বর্মন। অনন্ত বর্মন পুরীর জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। জয়দেব অনন্ত বর্মন পুরীর জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন। দিল্লির কোন সুলতান দেওয়ানি কোহি নামক একটি কৃষি পরিচালনা মন্ত্রক তৈরি করেছিলেন? তো দিল্লির কোন সুলতান দেওয়ানি কোহি নামক একটি কৃষি পরিচালনা মন্ত্রক তৈরি করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে কোন সুলতান দেওয়ানি কোহি নামক একটি কৃষি কৃষি পরিকল্পনা তৈরি করেছিলেন, কৃষি পরিচালনা মন্ত্রক তৈরি করেছিলেন। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি না, মোহাম্মদ বিন তুগলক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তিনি দেওয়ানি কোহি নামক একটি কৃষি পরিচালনা মন্ত্রক তৈরি করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন যাই। আমি মোট 40টা কোশ্চেন নিয়ে এসেছি। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত? কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত? গিয়াসুদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। একবার দেখে নিই। দিল্লি কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন? গিয়াসুদ্দিন বল্লন, ফিরোজ শাহ তুগলক আর আলাউদ্দিন খলজি। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি, অপশান সি, আলাউদ্দিন খলজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। মতি মসজিদের স্থাপনা কোন মুঘল সম্রাটের আমলে ঘটে? মতি মসজিদের স্থাপনা কোন মুঘল সম্রাটের আমলে ঘটে? উত্তর হয়ে যাবে শাহজাহান। শাহজাহানের আমলে মুঘল সম্রাট মতি মসজিদের স্থাপনা হয়। শাহজাহানের আমলে মতি মসজিদের স্থাপনা হয়। বাবরের মৃত্যু কোথায় ঘটে? বাবরের মৃত্যু কোথায় ঘটে? বাবরের মৃত্যু ঘটে আগ্রা, লাহোর, কাবুল, দিল্লি। বাবরের মৃত্যু ঘটে আগ্রাতে।
ঠিক আছে। বাবর কত বছর বয়সে মারা যায় জানো? বাবর মাত্র 47 বছর বয়সে ইনি মারা যান। মাত্র 47 বছর বয়সে ইনি মারা যান। ঠিক আছে, তো আগ্রায় বাবরের মৃত্যু ঘটে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কারখানাগুলির মধ্যে কোনটি পর্তুগিজরা বাংলায় স্থাপন করে? নিম্নলিখিত কারখানাগুলির মধ্যে কোনটি পর্তুগিজরা বাংলায় স্থাপন করে? হুগলিতে, কাশিমবাজার, হুগলি, চিনসুরা, শ্রীরামপুর। তো পর্তুগিজরা বাংলায় প্রথম আগমন করে 1516 খ্রিস্টাব্দে, আর বাংলায় স্থাপন করেছিল কোনটি, কোন কারখানাটা? হুগলিতে। হুগলিতে 1516 খ্রিস্টাব্দে বাংলায় পর্তুগিজরা প্রথম কারখানা স্থাপন করেছিল। চলো নেক্সট কোশ্চেন। 1613 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়? 1613 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়? মাদ্রাজ, মাসুলিপত্তনম, সুরাট, চন্দননগর। তো রাইট অ্যান্সার কি হবে? মাসলাস, মাসুলিপত্তনম, সুরাট, চন্দননগর। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোথায় একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়? তো সুরাটে দেওয়া হয়েছিল, অপশান সিতে। ঠিক আছে, 1613 খ্রিস্টাব্দে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সুরাটে এই কারখানা স্থাপনের অনুমতি পায়। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুরাট। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। চিতোরের বিজয়স্তম্ভ কে স্থাপিত করেছিল? চিতোরের বিজয়স্তম্ভ স্থাপিত করেছিল রানা কুম্ভ। রানা কুম্ভ চিতোরের বিজয়স্তম্ভ স্থাপন করেছিল। রানা কুম্ভ চিতোরের বিজয়স্তম্ভ স্থাপন করেছিল। চলো নেক্সট কোশ্চেন। কত সালে ব্রিটিশ ক্রাউন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সার্বভৌমত্ব কেড়ে নেয়? কত সালে ব্রিটিশ ক্রাউন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সার্বভৌমত্ব কেটে নেয়? 1858 সালে। 1858 সালে। 1757-তে পলাশির যুদ্ধ হয়েছিল, তার 100 বছর পর 1857 মহাবিদ্রোহের পর 1858 সালে ব্রিটিশ ক্রাউন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সার্বভৌমত্ব কেড়ে নেয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবেন 1858। চলো নেক্সট কোশ্চেন। বাংলায় তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? জমিদারদের জমির ফসলের অর্ধের অংশের মালিকানা কমিয়ে 1.5 করা, কৃষকদের জমির প্রকৃত মালিকানা দেওয়া, কারণ তারাই জমি চাষ করে, জমিদারি ব্যবস্থা তুলে দেওয়া, চাষিদের সমস্ত ঋণ মুকুব করা। দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের মূল যে দাবি ছিল সেটা হচ্ছে জমিদারদের জমির ফসলের অর্ধের অংশের মালিকানা কমিয়ে 1.5 করা। চলো নেক্সট কোশ্চেন। শুভ ই আজাদি কবিতাটি কার রচনা? শুভ ই আজাদি কবিতাটি কার রচনা? শুভ ই আজাদি এই কবিতাটি 1947 সালে লেখা একটা উর্দু কবিতা। 1947 সালে লেখা এটা একটা উর্দু কবিতা। এই কবিতাটা কে রচনা করেছিলেন? ফয়েজ আহমেদ ফয়েজ। ফয়েজ আহমেদ ফয়েজ। এটা হয়ে যাবে আমাদের অপশান বি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মতি মসজিদের স্থাপনা কোন মুঘল সম্রাটের আমলে ঘটে? মতি মসজিদের স্থাপনা কোন মুঘল সম্রাটের আমলে ঘটে? কোন মুঘল সম্রাটের আমলে মতি মসজিদের স্থাপনা হয়েছিল? তো হুমায়ুন, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন। ঠিক আছে, মতি মসজিদের স্থাপনা, আচ্ছা দেখে নিই একবার। মতি মসজিদের স্থাপনা হুমায়ুন, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। তো মতি মসজিদের স্থাপনা কোন মুঘল সম্রাটের আমলে ঘটেছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শাহজাহান। ঠিক আছে, এই কোশ্চেনটা মনে হয় রিপিট হয়েছে, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ও, বাবরের মৃত্যু কোথায় ঘটে? এটাও রিপিট হয়ে গেছে। বাবরের মৃত্যু ঘটেছিল আগ্রাতে, বললাম। আচ্ছা, আমি না ভুল করে কোশ্চেনগুলোকে রিপিট করে দিয়েছি। নিম্নলিখিত কারখানাগুলির মধ্যে কোনটি পর্তুগিজরা বাংলায় স্থাপন করে? হুগলির যে কারখানাটা বাংলায় স্থাপন করেছিল। চলো নেক্সট কোশ্চেন। 1613 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় একটি কারখানা স্থাপন অনুমতি পায়? এটা হবে সুরাট। আচ্ছা, লাস্টের কোশ্চেনগুলো আমি রিপিট করে ফেলছি। চলো, চিতোরের বিজয় স্তম্ভ কে স্থাপিত করেন? রাইট অ্যান্সার কি হবে? চিতোরের বিজয় স্তম্ভ। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি করাচ্ছি না, এই কোশ্চেনটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, চিতোরের বিজয় স্তম্ভ কে স্থাপন করে এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক, এটার অ্যান্সার তোমরা কমেন্টে দেবে। চলো নেক্সট কোশ্চেন যাই। কত সালে ব্রিটিশ ক্রাউন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সার্বভৌমত্ব কেড়ে নেয়? এটা তো 1858। নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, এই কোশ্চেনটাও করিয়ে দিয়েছি।
এটা 1-এর 2 অংশ হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, শুভি আজাদি, এটাও তো করালাম। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। হিন্দু মেলার উদ্ভাবক কে? তো দেখো, হিন্দু মেলার উদ্ভাবক কে, এটা রাইট অ্যান্সার কি হবে? হিন্দু মেলার উদ্ভাবক হচ্ছে নবগোপাল মিত্র। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। হিন্দু মেলার উদ্ভাবক হচ্ছে নবগোপাল মিত্র। চলো নেক্সট কোশ্চেন, 1926-এ ভারত নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? 1926-এ ভারত নজওয়ান সভা প্রতিষ্ঠা করেছিলেন সর্দার ভগৎ সিং। সর্দার ভগৎ সিং 1926-এ ভারত নজওয়ান সভা প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের সুরাট বিচ্ছেদ কত সালে ঘটেছিল? জাতীয় কংগ্রেসের সুরাট বিচ্ছেদ, জাতীয় কংগ্রেসের সুরাট বিচ্ছেদ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1907 সালে। 1907 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে বিচ্ছেদ হয়। এতে নরমপন্থী ও চরমপন্থী এই দুটো ভাগে জাতীয় কংগ্রেস ভাগ হয়ে যায়। নরমপন্থী নেতা ও চরমপন্থী নেতা এই দুটো ভাগে জাতীয় কংগ্রেস ভাগ হয়ে যায়, ঠিক আছে। চলো, আজকের ক্লাস এতদূর অবধি। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে। আর টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখানে কি কি পাবে? ফ্রি পিডিএফ পাবে, বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে। এগুলো তোমরা এখান থেকে পাবে। তো বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।